এবার ভাঙড় তৃণমূল কংগ্রেসকে জিততে হবে, আপনাদের কথা দিতে হবে সেই একটা আসন যেন এই দক্ষিণ 24 পরগনা থেকে হয়। এবার ভাঙড় তৃণমূল কংগ্রেসকে জিততে হবে। আর আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে ভাঙড়ে তৃণমূলকে জিততে হবে, এ প্রসঙ্গে কি বলবেন আপনি? ভাঙড়ের বিধায়ক 293টা বিধায়কের নোংরামি অন্যায়কে ফাঁস করে দিচ্ছে। একজন বিধায়ক হয়েও মানুষের কথা কিভাবে বিধানসভার মধ্যে বিধানসভার বাইরে বলা যায় সেটা দেখিয়ে দিচ্ছে। আজকে রাজ্যের মানুষ বিধায়কদের মাইনে, ফোন খরচ থেকে শুরু করে কি করা অ্যাক্টিভিটি কি হওয়া দরকার সেটাও জানতে পারছে ভাঙড়ের একমাত্র বিধায়ক সংযুক্ত মোর্চা তথা আইএসএফ এর বিধায়কের জন্য। তাই এক আইএসএফ এর বিধায়ক তৃণমূল কংগ্রেসের নোংরামি, বিজেপির সাম্প্রদায়িকতার বিরুদ্ধে যেভাবে লড়ে যাচ্ছে, তৃণমূল কংগ্রেস আর বিজেপি চিন্তিত হচ্ছে। ফলে ভাঙড়ের বিধায়ককে হারাতে হবে। তবে একটু আমি বলে রাখি, 2021 সালে আপনারা অনেক চেয়েছিলেন, পারেননি। 2026 সাল আসছে, সংযুক্ত মোর্চা 2026-এ যাতে তৈরি হয় তার জন্য আমরা চেষ্টা করছি। তারপরেও বলছি, আমরা এই বিগত 4.5 বছরে যা পারফরমেন্স করেছি, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ভাঙড় উপহার দেবে বিধানসভাকে। অর্থাৎ ডবল ডিজিটের বিধায়ক বিধানসভায় যাবে আইএসএফ এর পক্ষ থেকে। পারলে গণতান্ত্রিক প্রক্রিয়াতে লড়াই আসুন, আমরা আপনাদের চ্যালেঞ্জকে গ্রহণ করছি। 2021 সালে সূর্যকান্ত মিশ্রকে টার্গেট করে হারানো হয়েছে। 24-এ লোকসভায় মোহাম্মদ সেলিম অধীর চৌধুরীকে টার্গেট করে হারানো হয়েছে। 26-এ বিধানসভায় আপনার উপরে টার্গেট হচ্ছে, সেটা বাংলার মানুষ দিনের আলোর মতো পরিষ্কার হয়েছে। কিভাবে এই টার্গেট থেকে বাঁচবেন? দেখুন, টার্গেট ভালো পথে আছে বলে টার্গেট হচ্ছে, কোনো মানে অস্বীকার করার কোনো জায়গা নেই। বাংলার মানুষ বুঝতে পারছে, অলিতে গলিতে চর্চা হচ্ছে। তবে একটা কথা বলবো, গণতন্ত্রের শেষ কথা মানুষই বলে। গণতন্ত্র মানুষের জন্য। এই গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা সমস্ত রকম টার্গেটকে উপেক্ষা করে শুধু ভাঙড় নয়, ক্যানিং থেকে শুরু করে, আমডাঙ্গা থেকে শুরু করে, বাদুড়িয়া থেকে শুরু করে, দেগঙ্গা থেকে শুরু করে, হরিহরপাড়া থেকে শুরু করে, রানীনগর থেকে শুরু করে, সুজাপুর থেকে শুরু করে আলিপুর দুয়ার পর্যন্ত, এদিকে ঝাড়গ্রাম থেকে শুরু করে পুরুলিয়া, বাঁকুড়া হয়ে বিভিন্ন জায়গায় আইএসএফ ব্যাপক ফল করে বিধানসভার মধ্যে আসছে। ভাঙড়ে 2021-এ ভাঙড়ে জিতেছেন আবির্ভাবে, ক্যানিং পূর্ব বিধানসভায় ভালো রেজাল্ট করেছেন, বেশ কয়েকটা হাড়োয়ায়ও ভালো রেজাল্ট করেছেন, আপনার দক্ষিণ 24 পরগনায় ভালো রেজাল্ট করেছেন। এবারে আপনাদের কি টার্গেট রয়েছে এবং বামেদের সঙ্গে আপনাদের জোটে বামেদের সাথে আলোচনার পর্যায়ে আছে, সিট শেয়ারিং এর জায়গায় আছে, আলোচনা চলছে। দেখুন, একটা কথা বলি, আমরা চাই বিজেপি তৃণমূলকে বাংলা থেকে শূন্য করতে হবে। বিজেপি তৃণমূলকে বাংলা থেকে একেবারে শূন্য করতে গেলে যত সেকুলার ফোর্সগুলো আছে ঐক্যবদ্ধ হতে হবে, তাহলে সহজেই হারানো যাবে। সেই জন্য আমরা এগিয়ে গিয়েছি, সমস্ত রকমের ইগোকে দূরে সরিয়ে দিয়ে লেফট ফ্রন্ট কংগ্রেসকে চিঠি করেছি এবং অন্যান্য রাজনৈতিক দলের সাথে আলোচনা চলছে। আমরা চাই দ্রুততার সাথে এই জোট সম্পূর্ণ হোক এবং বিজেপি তৃণমূলকে বাংলা থেকে পরাস্ত করি। আর 2021 সালের রেজাল্ট হয়েছিল যেটা, 2026 সালে তার থেকে ভয়ঙ্কর ভালো রেজাল্ট হবে। কারণ 2021-এ আমরা দল তৈরি করেছিলাম, অনেকে সাম্প্রদায়িক দল বলে আমাদেরকে দেখে দিয়েছিল, অনেকে অমুক দলের দালালি করছে বলে দেখে দিয়েছিল। কিন্তু 4.5 বছরে বাংলার মানুষ বুঝে গিয়েছে এটা সাম্প্রদায়িক দল না, প্রকৃত অর্থে ধর্মনিরপেক্ষ দল। কারণ শাখা পালালিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে না বাধা দিলে আইএসএফ প্রতিবাদ করে, হিজাব নিয়ে কোনো সমস্যা হলে এই আইএসএফ প্রতিবাদ করে, রমজান মাসের ফলের দাম বেড়ে গেলে আইএসএফ প্রতিবাদ করে, ধানতেরাসের সময় হিন্দু ভাইদের যে সোনা গহনা কিনতে অসুবিধা হচ্ছে, দাম বেড়ে যাচ্ছে, এর প্রতিবাদ আইএসএফ করে। আনিসকে হত্যা করলে প্রতিবাদ আইএসএফ করে, বিদ্যুৎ মন্ডলকে হত্যা করলে এই প্রতিবাদ আইএসএফই করে। সেই আপনার বকটুই থেকে শুরু করে কুলতলি আমার ছোট্ট বোনটার জন্য প্রতিবাদ আইএসএফই করেছে। সুতরাং আইএসএফ এর কার্যকর্ম সারা রাজ্যে ছড়িয়ে পড়েছে। এখন সাম্প্রদায়িক বা অমুক দলের দালাল বলেও আইএসএফ এর যে ঝড় উঠেছে আটকাতে পারবে না। ক্যানিং পূর্বের বিধায়ক তিনি বলছেন যে আব্বাস সিদ্দিকী, নওশাদ সিদ্দিকী কিংবা তহা সিদ্দিকীকে ক্যানিং এসে দাঁড়াতে হবে, যদি না দাঁড়ায় জোর করে দাঁড় করাবো। শুনুন, ওই নটোরিয়াস ক্রিমিনালের নামটা বাদ দিন, আবার সময় নষ্ট করবো না ওর জন্য। যে জায়গায় দুর্গাঙ্গন শিলান্যাস হয়েছে সেই জায়গার মানুষ যারা জমি দিয়েছেন তারা বলছেন যে হিডকো আমাদের কাছে স্বাস্থ্য কেন্দ্র করবে বলে জায়গা নিয়েছে এবং আমাদের টাকাও দেয়নি, আমরা আমাদের জমি ছাড়বো না, আমরা বৃহত্তম আন্দোলনের নাম। প্রথমে যেখানে মমতা ব্যানার্জির আসার কথা ছিল, সেখানকার যারা জমিদার তারা জমি ছাড়তে নারাজ, কারণ তাদের পরিবার পরিজন বেড়েছে, তাদের বর্তমানে যেখানে আছে সেখানে হয়ে উঠবে না। দ্বিতীয়ত হচ্ছে যে ক্ষতিপূরণ পাওয়ার দরকার সে ক্ষতিপূরণ তারা পায়নি। আপনারা জেনে রাখুন, কোর্ট খুলবে মানে 2 না 3 তারিখে কোর্ট কোর্ট শুরু হয়েছে, খুব তাড়াতাড়ি সোম মঙ্গলবারে দেখবেন মামলা হচ্ছে।
ছাড়ের কথা হবে না। মমতা ব্যানার্জি কি পেয়েছে? উত্তরপ্রদেশে যে জায়গাগুলো দেখি বুলডোজার দিয়ে মুসলমানদের ঘর ভেঙে দিচ্ছে, আর ওয়েস্ট বেঙ্গলে দেখছি বুলডোজার দিয়ে না ভাঙলেও বকালে মুসলমানদের জায়গাগুলোকে দখল করে নিচ্ছে। এটা মেনে নেওয়া যায় না, অন্যায় বন্ধ করতে হবে। অসমে যে অত্যাচার সংখ্যালঘু মুসলমানদের উপরে হচ্ছে সরাসরি, এখানে ইনডাইরেক্ট হচ্ছে অত্যাচার। যদিও যে জায়গাটার কথা বলা হচ্ছে সেখানে ধর্মীয় মুসলমান, ধর্মীয় হিন্দু ভাইরা আছে, তাদের প্রত্যেকের সাথে কথা হচ্ছে, তাদের মতের বাইরে গিয়ে দখল করা হচ্ছে, এটা মেনে নেওয়া যায় না। যেই যেই আপনার এতে রাজারহাট, নিউ টাউন, সল্টলেক সিটিতে একটা জায়গা পাওয়া যায় না একটুখানি প্রেয়ার করার জন্য দেয় না, সেখানে যেখানে শিল্প শহর বলা হয়, যেখানে ইন্ডাস্ট্রিয়াল বেল্ট বলা হয়, শিল্পের জন্য করা হচ্ছে, সেই জায়গাতে এইগুলো করা মানে বোঝাই যাচ্ছে মমতা ব্যানার্জি কেমন হিন্দুত্বের তাস খেলছে। একদিকে শুভেন্দু অধিকারী নিজেকে হিন্দুর বাচ্চা বলে বলছে, হিন্দুর সন্তান, আমি হিন্দুর সন্তান করছে, আর দিকে মমতা ব্যানার্জি সেই হিন্দুত্বের কথা বলছে। তাহলে সংখ্যালঘু মুসলমানরা যাবে কোথায়? এদের হাত থেকে পরিত্রাণ পাওয়ার জন্যই বলছি, না সংখ্যাগুরু না সংখ্যালঘু, সবাইকে বলছি এদের ফাঁদে পা দেওয়া যাবে না। এরা নালে পরের জমি এরমভাবে কেড়ে নিয়ে ধর্মের নামে ভোট চাইবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় হুমায়ুন কবিরের কাঁধে বন্দুক রেখে কি তারা পিসিকে বলতে চাইলেন যে ধর্মীয় স্থান করতে গেলে রাজনীতি ছেড়ে দিন? কিন্তু তো মুখ্যমন্ত্রীকে বলতে পারে না, হুমায়ুন কবিরকে বলে কি মমতা বন্দ্যোপাধ্যায়কে হিন্স দিলেন? আমি তো এর আগে অনেক আগেই বলে দিয়েছি, উনি তার পিসিমণিকে এটাই বার্তা দিলেন যে আপনার বয়সও হয়েছে, এবার আপনি অব্যাহতি নিন, বৃন্দাবনে গিয়ে একটু ধর্মকর্ম করুন। নাহলে জগন্নাথ ধাম করেছেন, দুর্গাঙ্গন করছেন, আবার মহাকাল মন্দির করবেন বলেছেন, এইসব জায়গাতে গিয়ে উনি একটু ধর্মকর্ম করুক। সেই জন্য বকলমে আপনার কি বলে হুমায়ুন কবিরের দিক দিয়ে বলছে, কারণ হুমায়ুন কবির সাহেবের কাতটা তো নরম, ওই জন্য নরম কাঁধে চালিয়েছে। মমতা ব্যানার্জি কাতটা শক্ত, যারা ডাইরেক্ট চালাতে পারেন। শেষ প্রশ্ন করবো, রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় তিনি সরকারি পয়সা দীঘার জগন্নাথ মন্দির করলেন, রাজারহাটে দুর্গাঙ্গন উদ্বোধন করলেন, শিলিগুড়ি মাটিখাড়াতে তিনি মহাকাল মন্দির করবেন, কিন্তু হুমায়ুন কবির তার কমের পয়সায় এবং তার পয়সায় যখন বাবরি মসজিদ করতে যাচ্ছিল তখন তাকে পার্টি থেকে সাসপেন্ড করেছে। কি বলবেন? আমি তো অনেক আগে বলেছি, মমতা ব্যানার্জিকে তাহলে সাসপেন্ড করবে কে? সাহস আছে অকাপচোর ফিরাদ হাকিমের? আলিয়া ধ্বংসকারী যে ধ্বংসের যে রূপরেখা তৈরি হয়েছে তার অন্যতম মূল হোতা ফিরাদ হাকিম, তার সাহস আছে প্রেস ডেকে মমতা ব্যানার্জিকে সাসপেন্ড করার? এখানে বোঝা যাচ্ছে যে সাম্প্রদায়িক কারা। দেখুন, বাবরি মসজিদের সেন্টিমেন্ট অযোধ্যার সাথে আমাদের আছে, সুপ্রিম কোর্টের জাজমেন্টও বলা আছে, এটা কোনো জায়গায় প্রমাণ করাতে পারেনি যে ওটা মন্দির ভেঙে মসজিদ তৈরি হয়েছে। আস্থার উপরে হ্যানতার অনেক কথা দিয়ে জাজমেন্ট হয়েছে, কিন্তু অযোধ্যার বাবরির আবেগ কারো দিল থেকে যাবে না। হুমায়ুন কবির একটা মসজিদ তৈরি করছে, কালকে করে মন্দির করতে পারে। আবার শুনলাম তো জাকির সাহেব মন্দির মসজিদ দুটোই করবে। আমি তো কাউকে জোর করতে পারে না, সংবিধান আটকাবার কোনো পারমিশন দেয়নি, কোর্টে মামলা হয়েছিল এবং সেটাকে সে কোর্টে এটাকে নিয়ে বেশি ইন্টারফেয়ার করেনি। তো ব্যাপারটা হচ্ছে হুমায়ুন কবির সাহেব করলে জ্বালা, মমতা ব্যানার্জি করলে অসুবিধা নেই কেন? ওয়াকাফ চোর ফিরাদ হাকিম সাহেব, আপনি এর উত্তরটা দিন।